দশম শ্রেণীর হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ গুরুত্বপূর্ণ অংশ। হিমবাহ ক্ষয়কাজের ফলে কি কি ভূমিরূপ তৈরি করে তার আগে একটু জেনে নিতে হবে হিমবাহের ক্ষয়কাজের প্রক্রিয়াটা। হিমবাহ দুটো প্রক্রিয়ায় ক্ষয় করে, একটা হচ্ছে অবঘর্ষ আর হচ্ছে উৎপাটন। অবঘর্ষ কি বলছে, যখন একটা হিমবাহ প্রবাহিত হয়, মানে বিশালাকার বরফের স্তূপ যাকে আমরা হিমবাহ বলি, চলমান বরফের স্তূপ আমরা জানি, সেই হিমবাহের গায়ে, এটা যদি হিমবাহ হয় এর গায়ে এরকম নুড়ি কাঁকড় কি হবে লেগে থাকবে, এই নুড়ি কাঁকড়গুলো লেগে থাকবে হিমবাহের গায়েতে। সেই নুড়ি কাঁকড়গুলো হিমবাহ উপত্যকাতে ঘর্ষণ করবে, হিমবাহ উপত্যকার উপর দিয়ে ঘর্ষণের মাধ্যমে আঁচড় কাটা দাগের মতো কি হবে ক্ষয় করতে থাকবে। তখন সেই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে অবঘর্ষণ। বোঝা গেছে? এই হিমবাহের গায়ে লেগে থাকা নুড়ি কাঁকড় হিমবাহ উপত্যকায় আঘাত করে হিমবাহ উপত্যকাকে ক্ষয় করে, তাকে বলা হচ্ছে অবঘর্ষণ। আর উৎপাটন কি বলছে, হিমবাহ উপত্যকা, মানে এটা হিমবাহ উপত্যকা, এই উপত্যকার মধ্যে যদি কোনো ফাটল থাকে, উপত্যকার মধ্যে যদি ফাটল থাকে, সেই ফাটলের মধ্যে জল প্রবেশ করবে হিমবাহের গলনের ফলে, এবং সেই জল আবার হচ্ছে কি ক্লাসন প্রক্রিয়ায় বরফ হয়ে গেলে আয়তনে বাড়লে ফাটলের পরিমাণটা অনেক কি হবে বেড়ে যাবে, উপত্যকাটার গায়ে ফাটলের পরিমাণ অনেক বেড়ে যাবে। তখন হিমবাহ যখন এই ফাটল ওই শিলাগুলোর ওপর দিয়ে প্রবাহিত হবে, তখন সহজেই ওই শিলাখণ্ডগুলো ওখান থেকে কি উৎপাটন করে নেবে, মানে ক্ষয় করে নেবে। ওই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে উৎপাটন। বোঝা গেছে? যে হিমবাহ উপত্যকার মধ্যে ফাটল তৈরি হবে, সেই ফাটলে জল প্রবেশ করবে, সেই জল মানে হিমবাহ গুলে জল, আবার পরবর্তী সময় ওই জল যখন বরফ হবে ফাটলের আয়তন বেড়ে যাবে এবং শিলাখণ্ডগুলো আরো বেশি ফেটে যাবে, টুকরো টুকরো খণ্ডে পরিণত হবে। তখন হিমবাহ খুব সহজে ওই টুকরোগুলোকে ওই স্থান থেকে কি করবে উৎপাটন করে নেবে। এই প্রক্রিয়ায় ক্ষয়, একে বলা হয় উৎপাটন। বোঝা গেছে? এই দুটো প্রক্রিয়ায় হিমবাহ কি করে ক্ষয় করে। এবার হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপগুলো আমরা একটা একটা করে পড়ব। ফার্স্ট হচ্ছে করি, করি বা সার। করি বা সার, করি বা সার কাকে বলে বলছি, হিমবাহের পার্বত্য হিমবাহ। হিমবাহ তিন ধরনের আমরা আগে জানি, যেটা হচ্ছে পর্বতের মধ্যে যেটা থাকে তাকে বলা হয় পার্বত্য হিমবাহ, যেটা উপত্যকা পর্বতের তলদেশে চলে আসে তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ, এবং যেটা মহাদেশ জুড়ে অবস্থান করে তাকে মহাদেশীয় হিমবাহ। তো পার্বত্য হিমবাহ হচ্ছে কোনো পর্বত শৃঙ্গে বা কোনো উচ্চ পর্বতে যেখানে হিমবাহটা প্রবাহিত হচ্ছে, ধরো এই সোজা একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, এখানে আছে, সেই হিমবাহ প্রবাহিত হওয়ার পথে সেখানে সে বেশি করে কি করে ক্ষয় করে। ক্ষয় করলে হচ্ছে হাতলওয়ালা ডেক চেয়ারের মতো একটা ভূমিরূপ তৈরি হয়। তাহলে এই বরাবর যদি এটা হয়, এটা এ, এটা যদি কি বি হয়, এদিকে এ, এটা বি। কারণ আগে এরকম ছিল পর্বতটা, সেটা হিমবাহ যাওয়ার ফলে এই জায়গাটা কি হয়ে গেছে ক্ষয়ে গেছে, হয়ে গিয়ে হাতলওয়ালা ডেক চেয়ার, মানে দুদিকটা উঁচু হয়ে আছে, মাঝখানটা কি হয়ে গেছে গর্ত হয়ে গেছে। যে ভূমিরূপটা তৈরি হয় তাকে করি বা সাত বলে। হিমবাহ তার উপত্যকা থেকে অপসারিত হলে তবে এই করি বা সাতটাকে কি করা যায় লক্ষ্য করা যায়। বুঝা গেছে? এবার তাহলে এই করির তিনটে অংশ, এই করির কটা অংশ, করির তিনটে অংশ। একটা হচ্ছে মস্তক দেশে খাড়া প্রাচীর, খাড়া প্রাচীর বা দেওয়াল বলা হয়। মস্তক দেশে খাড়া প্রাচীর থাকে, মাঝখানের অবনমিত অংশ বেসিন, অবনমিত অংশ যার ঢালটা অনেক সময় হিমবাহের উৎসের দিকে থাকে, আর সামনের উঁচু মতো অংশ যেটাকে বলা হয় চৌকাঠ, থ্রেশহোল্ড, সামনের উঁচু মতো অংশ থাকে, আর তারপর মাঝে নিচু অংশ অবনমিত অংশ বেসিন বলা হয়। কি বলা হয় বেসিন। আর এদিকে মস্তক দেশের খাড়া প্রাচীর বা দেওয়াল। এবার অনেক সময় এই করির এই অবনমিত অংশে জল জমা হয়ে হ্রদ তৈরি হয়, তাকে বলা হয় করি হ্রদ বা ট্রান হ্রদ।
পরিহদ। তাহলে পরিহদ কি? তাহলে পরির মধ্যে যে মাঝের যে অবনমিত বেসিন অংশ থাকে সেখানে অনেক সময় জল জমে যে হ্রদ তৈরি হয় তাকে বলা হচ্ছে কি পরিহদ। তাহলে বোঝা গেছে এটা হলো পরি বা সাক। তাহলে পরি কাকে বলে লিখবো এবং পরির তিনখানা যে অংশ সেই অংশটা লিখলে আমার উত্তরটা কমপ্লিট হবে। এবং এই ছবিটা আঁকবো পরি তিনটা অংশ। এরপরে 2 নম্বর ভূমিরূপ হচ্ছে এরিট। এরিট বা অ্যারিট বলছে এখানে ধরো এখানে একটা পরি অবস্থান করছে, এই পাশে আবার একটা পরি অবস্থান করছে। এই পরি ক্রমশ ক্ষয় পেতে থাকবে, ক্রমশ দুটো পরি কি হতে থাকবে মস্তক দেশে ক্রমশ কি হতে থাকবে ক্ষয় পেতে থাকবে। ক্ষয় পেতে পেতে দুটো পরির মাঝের অংশ পাশাপাশি দুটো পরি পাশাপাশি অবস্থিত দুটো পরি তার মাঝের অংশটা অনেক সময় কি হবে সংকীর্ণ হয়ে যাবে। মাঝের অংশটা কি হবে সংকীর্ণ হবে। তখন এই সংকীর্ণ উঁচু শৈলশিলার মতো অংশটাকে কি বলা হচ্ছে এরিট বা অ্যারেট। এরিট বা কি অ্যারেট বলা হচ্ছে দুটো পরির মাঝের সংকীর্ণ অংশটা। সেটা অনেক সময় ক্ষয় পেয়ে পেয়ে করাতে দাঁতের মতো অবস্থান করতে পারে। আর এখানে একটা পরি অবস্থান করছে, হ্যাঁ এদিকে একটা পরি অবস্থান করছে, এখানে একটা পরি অবস্থান করছে। আর এটা সংকীর্ণ হয়ে যাবে শৈলশিলার মতো অবস্থান করবে এটাকে। তখন এই মাঝের অংশটাকে কি বলা হচ্ছে এটা পরি। মাঝের এই সংকীর্ণ শৈলশিলার মতো উঁচু অংশটাকে কি বলা হচ্ছে এরিট বা অ্যারেট। অনেক সময় এই পরির মাঝের অংশটা ক্ষয় পেয়ে যায়, ক্ষয় পেয়ে গিয়ে নিচু হয়ে গেলে রাস্তার মতো তৈরি হয় যাকে আমরা কল বলি। কি বলা হয় কল। তাহলে এরিট, তাহলে এরিটের মাঝের অংশটা যদি ক্ষয় পেয়ে যায় শৈলশিলা করাতলের মতো অংশ তো ক্ষয় পেয়ে গেলে অনেক সময় ওখান থেকে রাস্তা তৈরি হয় যাকে আমরা গিরিপথ বলি, পাস বলি বা কল বলা হয়ে থাকে। বুঝা গেছে এটা হলো এরিট। 3 নম্বর পিরামিড চূড়া। পিরামিড চূড়া সেটা কি বলছে কোন একটা উঁচু পাহাড় আছে সেখানে এদিক থেকে একটা এখান থেকে একটা পড়ে গেল, এদিক দিয়ে একটা পড়ে গেল বা উল্টো দিকে একটা পড়ে গেল। মানে একটা পর্বত শৃঙ্গে 3-4টি পরি, 3-4টি পরি বিভিন্ন দিকে অবস্থান করলে তখন ওই শৈলশ্রেণীটি বা শৃঙ্গটি তীক্ষ্ণ আকার ধারণ করে। পর্বত শৃঙ্গটি তীক্ষ্ণ আকার ধারণ করে। তীক্ষ্ণ আকার ধারণ করলো, তখন তীক্ষ্ণ আকার ধারণ করলে এদিকে ক্ষয় হয়ে যাবে, এরকম ক্ষয় হয়ে যাবে, পুরো তীক্ষ্ণ আকার ধারণ হবে যেটা পিরামিডের মতো দেখতে হয়। কিসের মতো? মিশরের পিরামিডের মতো দেখতে হয় বলে তখন তাকে বলা হচ্ছে পিরামিড চূড়া বা একটা হর্ন বলা হয়। পিরামিড চূড়া বা হর্ন। হ্যাঁ ম্যাটার্ন হর্ন বিখ্যাত হচ্ছে কি আমাদের পিরামিড চূড়ার উদাহরণ। বুঝা গেছে এটা হলো কি পিরামিড চূড়া। এরপর আমরা চলে যাব হিমোসিরি। খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ হিমোসিরি বা গ্লেসিয়াল ট্রাফ বলা হয়। বলছে বা হিমদ্রোণী মানে হিমবাহ উপত্যকাটা ইউ আকৃতির হয়। হিমবাহ উপত্যকা কি হয় ইউ আকৃতি। বলছে এই হিমবাহ ইউ আকৃতি উপত্যকার দৈর্ঘ্য বরাবর যদি দেখা যায় এইসব জায়গায় হিমবাহ প্রবাহিত হয়েছে, দৈর্ঘ্য বরাবর দেখা যায় যে হিমবাহ উপত্যকাটা কতগুলো ধাপ তৈরি হয়েছে, কতগুলো ধাপ সৃষ্টি হয়েছে, সিঁড়ির মতো ধাপ লক্ষ্য করা যায়। তখন এই উপত্যকাটাকে বলা হচ্ছে হিমোসিরি। তাহলে কি হিমবাহ উপত্যকার দৈর্ঘ্য বরাবর অসম ক্ষয় কাজের ফলে উপত্যকার দৈর্ঘ্য বরাবর অসম ক্ষয় কাজের ফলে
অসম ক্ষয়কার্যের ফলে উপত্যকাটা সিঁড়ির মতো দেখতে হয়, যাকে বলা হচ্ছে কি হিমশিরি। প্রশ্ন বুঝে গেছে? এবার হিমশিরি তাহলে উৎপত্তি কিভাবে হয়? এই যে অসম ক্ষয়কার্য কিভাবে হচ্ছে, অসম ক্ষয়কার্য কিভাবে হচ্ছে বলছে দুটো মতবাদ আছে। একটা বলছে যদি উপত্যকায় এখানে কঠিন শিলা আর এখানে যদি কোমল শিলা অবস্থান করে, আবার কঠিন শিলা কোমল শিলা যদি অবস্থান করে, যেখানে কোমল শিলা থাকবে, ধরো এটা হচ্ছে কঠিন শিলা, এটা হচ্ছে কোমল শিলা, কোমল শিলার ওখানে ক্ষয়টা বেশি হবে, কঠিন শিলা কম ক্ষয় হবে, আবার কঠিন শিলা কম হবে, তারপর কোমল শিলা বেশি ক্ষয় হবে। তার ফলে এই সিঁড়ির মতো ধাপটা কি হতে পারে, তৈরি হতে পারে। এইভাবে তৈরি হয়। নাহলে বলছি হিমবাহ উপত্যকা যদি কোনো জায়গায় সংকীর্ণ হয়, কোনো জায়গায় সংকীর্ণ আর কোনো জায়গায় প্রশস্ত, আবার সংকীর্ণ আবার প্রশস্ত, যেখানে সংকীর্ণ হবে সেখানে হিমবাহের গভীরতা বেড়ে যাবে, ফলে ক্ষয় বেশি হবে। যেখানে হিমবাহ উপত্যকা কি হবে, অনেকটা প্রশস্ত হবে, সেখানে ক্ষয় কম হবে, ফলে উঁচু অংশ তৈরি হবে। তাহলে এইভাবে সংকীর্ণ অংশটা ধাপ তৈরি হচ্ছে। এইভাবে উপত্যকা সংকীর্ণ প্রসারণের ফলেও অসম ক্ষয় হয়, তার ফলেও হিমশিরি তৈরি হতে পারে। এবার একটা হিমশিরির তিনটে অংশ, হিমশিরির কি অংশ, তিনটে অংশ। এই যে খাড়া মতো অংশ যেটা নেমে আসছে তাকে বলা হচ্ছে রাইজার। মাঝে যে নিচু মতো অংশ তাকে বলা হয় ট্রিট, আর সামনে যে উঁচু অংশ তাকে বলা হয় রিগেল। রিগেল থেকে আবার একটা রাইজারের শুরু, রিগেল থেকেই আবার কি রাইজারের শুরু। রিগেল আর রাইজারের মাঝের যে নিচু অংশ তাকে বলা হচ্ছে ট্রিট। এবং এই হিমশিরির ঢালটা উৎসের দিকে, হিমশিরির ঢালটা কোন দিকে, উৎসের দিকে থাকে। এবং এই উৎসের দিকে ঢাল হওয়ার জন্য তাহলে এখানে অনেক সময় জল জমে হ্রদ তৈরি হয়। এখানে এই হিমশিরিতে একটা হ্রদ তৈরি হলো, এই হিমশিরিতে একটা হ্রদ তৈরি হলো, এই হিমশিরিতে একটা হ্রদ তৈরি হলো। বোঝা যাচ্ছে? এই হ্রদগুলো কি পুঁথির মতো দেখতে লাগে, হ্রদগুলো কিসের মতো, পরপর এখানে একটা পুঁথি যেন, এই হ্রদগুলোকে নাম বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ, স্টার হ্রদ। এটা বোঝা গেছে? তাহলে হিমশিরি কি, তার উৎপত্তি এবং তার তিনটে অংশ, রাইজার, ট্রিট আর রিগেল। এর পরের হল ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? প্রথমে আগে লিখব ঝুলন্ত উপত্যকা কি কি, যে প্রধান হিমবাহের সঙ্গে কোন একটা প্রধান হিমবাহ প্রবাহিত হচ্ছে, তার সঙ্গে যদি উপহিমবাহ এসে মিলিত হয়, আর এটা প্রধান হিমবাহ, তার সঙ্গে উপহিমবাহ এসে কি হবে, মিলিত হবে। উপহিমবাহ এসে মিলিত হলে উপহিমবাহের উপত্যকাটা কম ক্ষয় পেয়ে অনেকটা উঁচুতে অবস্থান করে। কারণ এটা প্রধান হিমবাহ আর এদিক থেকে উপহিমবাহ গুলো আসছে, এই সোজা একটা আসছে ইউ আকৃতি, মিলিত হলে উপহিমবাহের উপত্যকাগুলো উঁচু হয়ে অবস্থান করে, যেটাকে দেখে মনে হয় যেন উপত্যকাগুলো ঝুলন্ত অবস্থায় আছে। এই উপত্যকাগুলোকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। বুঝা গেছে? ঝুলন্ত উপত্যকা কাকে বলে হলো। এবার ঝুলন্ত উপত্যকার উৎপত্তিটা করতে হবে। হিমবাহ প্রবাহিত হবে, কি লিখবো আমরা, তাতে বরফের পরিমাণ অনেক বেশি, ফলে তার উপত্যকা অনেক বেশি গভীর হয়েছে। ধরো এটা প্রধান হিমবাহের উপত্যকা এতটা বেশি গভীর হয়েছে, এবং উপহিমবাহে বরফের পরিমাণ কি থাকে, অনেক কম থাকে, ফলে ওর উপত্যকা কি হয়, কম গভীর হয়। আবার উপহিমবাহের বরফ এসে প্রধান হিমবাহে কি হয়, মিলিত হয়, তারপরে এতে বরফের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। এতে প্রধান হিমবাহে বরফের পরিমাণ বেশি আর উপহিমবাহে বরফের পরিমাণ কম, ফলে উপহিমবাহের উপত্যকাটা অনেকটা উঁচুতে অবস্থান করছে। এবং এই নিচে থেকে কেউ যদি উপত্যকাটাকে আমরা যদি লক্ষ্য করি, দেখবো উপত্যকাটা অনেকটা উঁচুতে অবস্থান করছে। তাহলে এইভাবেই ঝুলন্ত উপত্যকা কি হয়, সৃষ্টি হয়। যেহেতু নদী উপত্যকার মতো আরেকটা কারণ হচ্ছে কি, দুটো নদী যেখানে মিলিত হয় তাদের তলদেশটা একই তলে থাকে, কিন্তু হিমবাহের ক্ষেত্রে যখন দুটো হিমবাহ যখন মিলিত হয়, যে হিমবাহের বরফের পরিমাণ কম থাকবে, ছোট থাকবে, তার উপত্যকাটা অনেকটা উঁচুতে অবস্থান করবে, কেন তার উপত্যকাটা অত বেশি কি হয় না, গভীর হয় না। এই কারণেই উপহিমবাহগুলো উপত্যকাটা অনেকটা উঁচুতে খাড়া হয়ে অবস্থান করে। আর এই ঝুলন্ত উপত্যকার উপর দিয়েই
যদি হচ্ছে আমার নদী পরবর্তীকালে বরফ যখন অপসারিত হবে তখন এই উপত্যকাটাকে দেখা যায় হিমবাহ অপসারিত হলে, এবং এখান দিয়ে যদি কোনো নদী আসে সেই নদী এখান থেকে নিচে কি হয় লাফিয়ে পড়বে, যে খাড়া ঢাল তৈরি হয়েছে, এখানে জলপ্রপাত সৃষ্টি হয়। এই যে ঝুলন্ত উপত্যকায় কি তৈরি হয়, জলপ্রপাত তৈরি। বোঝা যাচ্ছে ঝুলন্ত উপত্যকা কি। এরপর রসে মোতালে, রসে মোতালে বলছে মহাদেশীয় হিমবাহের প্রবাহ পথে। এক্ষেত্রে কি মহাদেশীয় হিমবাহের প্রবাহ পথে, হিমবাহ হিসেবে প্রবাহিত হচ্ছে একটা বড় বরফখণ্ড, তার প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা অবস্থান করে, কোনো কঠিন শিলা যদি অবস্থান করে, তখন সেই কঠিন শিলাটা হচ্ছে যে দিকটা হিমবাহটা প্রবাহিত হয় সেদিকটা হচ্ছে মসৃণ ঢাল, আর এটা হচ্ছে অমসৃণ ঢাল তৈরি। তার বিপরীত দিকটা কি হয়, অমসৃণ ঢাল তৈরি হয়, যেটা উল্টানো সরার মতো, বড় উল্টানো সরার মতো যে ভূমিরূপটা তৈরি হচ্ছে তাকে রসে মোতালে বলে। তাহলে প্রশ্ন এবার কেন তৈরি হয় দিকটা মসৃণ ঢাল? বলছে হিমবাহটা যে দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, হিমবাহ এদিকে প্রবাহিত হচ্ছে, হিমবাহ যে দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে, অবঘর্ষ প্রক্রিয়া কাজ করছে। অবঘর্ষ প্রক্রিয়া কাজ করার জন্য এই উচ্চভূমির ঢালটা কি হয়, মসৃণ হয়। ঠিক বিপরীত দিকে যখন যাচ্ছে তখন বরফটা উপর থেকে নিচের দিকে নামবে, তার বরফের উপর চাপের হ্রাস বৃদ্ধি ঘটবে, বরফের উপর চাপের হ্রাস বৃদ্ধি ঘটে। সেই চাপের হ্রাস বৃদ্ধি ঘটার জন্য বরফের গলন হয়, আবার বরফ জমে যায়, ফলে এখানে শিলার মধ্যে ফাটল বেশি লক্ষ্য করা যায় এবং উৎপাটন প্রক্রিয়া কার্যকর হয়। উৎপাটন প্রক্রিয়া, তাহলে এখানে উৎপাটন প্রক্রিয়া কার্যকরী হয়, তার জন্য এটা কি হয়, অমসৃণ ঢালের সৃষ্টি হয়, দিয়ে এই রসে মোতালে এইভাবে কি হয়, রসে মোতালে তৈরি হয়। তাহলে বোঝা গেছে রসে মোতালে কি। তাহলে আমি সংজ্ঞা আগে লিখবো যে হিমবাহের প্রবাহ পথে কোনো কঠিন শিলা অবস্থান করলে হিমবাহের প্রবাহের দিকটা মসৃণ ও বিপরীত দিকটা অমসৃণ ঢালযুক্ত যে উঁচু ভূমি লক্ষ্য করা যায় তাকে বলা হচ্ছে কি রসে মোতালে। তারপর উৎপত্তি মানে এটা লিখবো যে এদিকে অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে বলে এই দিকটা কি হয়, মসৃণ হয়, আর বিপরীত দিকে উৎপাদন প্রক্রিয়া কার্যকরী হয় বলে ওদিকটা কি হয়, অমসৃণ ঢালের সৃষ্টি হয়। এরপর চলে যাই ক্র্যাগ এন্ড টেল। ক্র্যাগ ও টেল, যে হিমবাহের প্রবাহ পথে কোনো কঠিন শিলা আছে, তার পেছনে যদি নরম শিলা অবস্থান করে, এদিক থেকে যদি হিমবাহটা প্রবাহিত হয় তখন কঠিন শিলাটা কম ক্ষয় পাবে, ওই উঁচু হয়ে অবস্থান করবে, কঠিন শিলা কম ক্ষয় পাবে, উঁচু হয়ে অবস্থান করবে, এবং এদিকটা মসৃণ হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়াটা হচ্ছে কি মসৃণ ঢালযুক্ত উচ্চভূমি তৈরি হবে। তারপর এই অংশটাকে বলা হয় ক্র্যাগ, আর এর ঠিক পেছনে কোমল শিলাটা ক্ষয় পেয়ে সরু লেজের মতো অবস্থান করে, কোমল শিলাটা ক্ষয় পেয়ে যাবে, ক্ষয় পেয়ে সরু লেজের মতো অবস্থান সংকীর্ণ হয়ে যাবে, তখন এটাকে বলা হচ্ছে টেল। তাহলে এবার কেন হচ্ছে, তাহলে ফার্স্ট হচ্ছে কঠিন শিলা অবস্থান করার জন্য সেটা কম ক্ষয় পেয়ে উঁচু হয়ে অবস্থান করছে। দ্বিতীয় ক্ষেত্রে এই যে এখানে কোমল শিলাটা আছে সেটা সবটাই ক্ষয় হয়ে যাওয়ার কথা, শুধু এই কঠিন শিলাটা থাকার জন্য ঠিক এই পেছনের অংশটাকে হিমবাহ কি করতে পারে না, এই হিমবাহ যখন প্রবাহিত হবে, এটা হিমবাহ প্রবাহিত হচ্ছে তখন এই পেছনের অংশটাকে, ঠিক কঠিন শিলার পেছনের অংশটাকে কি করতে পারে না, ক্ষয় করতে পারে না, তখন সেটা সরু লেজের ন্যায় কি করে অবস্থান করে, সংকীর্ণ হয়ে যায়, কোমল শিলাটা সংকীর্ণ হয়ে যায়, তখন সেই অংশটাকে কি বলছি, টেল। ফিয়র্ড, পরের ভূমিরূপ হচ্ছে ফিয়র্ড। ভূমিরূপ হচ্ছে ফিয়র্ড। ফিয়র্ড কি বলছে, হিমবাহ যখন এসে সমুদ্রে মিলিত হয়, তাহলে এখানে একটা হিমবাহ আছে, এখানে একটা কি আছে, হিমবাহ আছে। মহাদেশীয় হিমবাহ যখন এসে কোথায় মিলিত হবে, সমুদ্রে মিলিত হবে, তখন হিমবাহ উপত্যকাটা কি হবে, ক্ষয় পেতে থাকবে, হিমবাহ উপত্যকাটা ক্ষয় পেতে 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 সমুদ্র পর্যন্ত হিমবাহটা এসে কোথায় চলে গেল, সমুদ্রে চলে গেল। এই হিমবাহ উপত্যকার তলদেশটা যদি সমুদ্র জলতলের থেকে নিচে থাকে, ভালো বুঝতে হবে, হিমবাহ উপত্যকার তলদেশ যদি সমুদ্র তলের থেকে নিচে থাকে তখন সমুদ্রের জল ওই উপত্যকার মধ্যে কি করবে, প্রবেশ করবে, তখন ওই অংশটা
সমুদ্রের জল দ্বারা নিমজ্জিত হয়ে যাবে, অংশটা সমুদ্রের জল দ্বারা কি হবে, নিমজ্জিত হবে, তখন তাকে বলা হচ্ছে কি ফিয়র্ড। অ্যাকচুয়ালি তাহলে এই বরাবর কি এসছে, হিমবাহ এসছে, এইখানে কি করলো, জল প্রবেশ করলো, এখানে কি প্রবেশ করলো, জল প্রবেশ করলো, পুরো এই উপত্যকাটা কি হয়ে গেল, জল দ্বারা নিমজ্জিত হয়ে গেল। তখন এই নিমজ্জিত উপত্যকাটাকে কি বলা হচ্ছে, ফিয়র্ড বলা হচ্ছে। বোঝা গেছে যে মহাদেশীয় হিমবাহ যখন সমুদ্রে এসে প্রবেশ করবে, তাহলে যে পথ দিয়ে আসছে সেটা কি হয়, গর্ত গভীর হচ্ছে। পরবর্তীকালে যখন হচ্ছে হিমবাহ এসে সমুদ্রে মিশে গেল, তখন ওই উপত্যকাটা উপকূলীয় অবস্থান করছে, এবং বলছে এই উপত্যকাটা যদি সমুদ্র জলের তলের থেকে কোথায় থাকে, নিচুতে অবস্থান করে, তখন সমুদ্রের জল ওই হিমবাহ উপত্যকার মধ্যে কি করবে, প্রবেশ করবে। প্রবেশ করলে ওই নিমজ্জিত উপকূলটাকে কি বলা হচ্ছে, ফিয়র্ড। বোঝা গেছে?